লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, লোকসভার দখলদারিতে এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের 2024-এর লোকসভার দামামা বেজে উঠেছে। গোটা দেশ জুড়ে এই লোকসভার নির্বাচনকে ঘিরে এক আলাদা উন্মাদনা। প্রায় টানা 2 মাস ধরে এই লোকসভার নির্বাচন চলবে। তোমার কাছে আমার যেটা জানার সেটা হচ্ছে, এই যে ধরো লোকসভার দখলদারি যে নির্বাচন 2014, তুমি দীর্ঘদিন ধরে মানে সাংবাদিকতা করে আসছো, সাংবাদিকতার পর আজকে তুমি এই যে এত বড় একটা চ্যানেল 22 বছর ধরে গোটা সাউথ বেঙ্গলের বুকে রাজত্ব করছে, এই এক্সপ্রেস নিউজের কর্ণধার, সেই জায়গায় দাঁড়িয়ে 2014 সালের নির্বাচন, লোকসভার নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন এবং এই যে 2024 সালের যে লোকসভা নির্বাচন হচ্ছে, তোমার চোখে এই লোকসভা নির্বাচনটা আগের থেকে কতটা আলাদা? দেখো, সর্বপ্রথম আমি এক্সপ্রেস পরিবারের তরফ থেকে এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শককে অনেক দিন পরে যেহেতু দেখা হচ্ছে, মানে শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা প্রত্যেকবার লোকসভার নির্বাচনের সময় অথবা বিধানসভা নির্বাচনের সময় আমাদের দায়িত্ব আমরা পুরো করার চেষ্টা করি এবং আমরা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে বা যারা নির্বাচনে পার্টিসিপেট করছে তাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা বলাবার চেষ্টা করি। তুমি যে প্রশ্নটা করলে যে অন্যান্য ইলেকশন থেকে এইবারের ইলেকশনটা কীরকম আলাদা, প্রথমত এইবারের ইলেকশনের ইস্যুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গতবারে ইলেকশন একটা আলাদা, মানে কেন্দ্রীয় সরকার যে এখন মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, তারা প্রত্যেক সময় নির্বাচনটাকে নতুন নতুন র্যাপারে, মানে ওটাকে ব্র্যান্ডিং করে মার্কেটিং করে সেল করে। কারণ হচ্ছে তারা জানে যে কোন সময় কোনটা খাবে, কখনো পুলওয়ামা খাবে, কখনো রাম মন্দির খাবে, কখনো উন্নয়ন খাবে। তো গতবারের ইলেকশনটার মধ্যে একটা রাষ্ট্রীয়তার ছোঁয়া ছিল, কিন্তু এইবারে যেটা হচ্ছে যে প্রথম এবং ফরমোস্ট ইস্যু হচ্ছে, মানে যেটা বিজেপি দ্বারা প্রচারিত করার চেষ্টা হচ্ছে, সেইটা হচ্ছে ভ্রষ্টাচার এবং পরিবারবাদ। মানে মোদি গভর্নমেন্ট এমন সাবিত করতে চাইছে যে গোটা অপোজিশন তারা হচ্ছে করাপ্ট, একটা ফ্যামিলি কে বাঁচাবার জন্য তারা এক জায়গায় হয়েছে এবং সাইমনটেনিয়াসলি তারা যেটা হচ্ছে প্যারালালি তারা কিন্তু একদিকে উন্নয়নের কথা বলছে, হিন্দুত্বের কথা বলছে, পোলারাইজেশনের কথা বলছে, কাশ্মীরে 370 বলছে, অনেকগুলো ইস্যু আছে। কিন্তু মূলত যেটা হচ্ছে যে অপোজিশন যে আছে, অপোজিশনের যারা অধিক সংখ্যক নেতারা আছেন তারা করাপ্ট এবং তার জন্যে তুমি দেখবে বারবার যে অপোজিশনের যারা নেতারা আছেন বা অন্যান্য যারা আছেন তারা কিন্তু বারবার একটা অভিযোগ করছেন যে সেম লেভেল প্লেইং আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা বিরোধী নেতার বাড়িতে কেউ না কেউ অথবা তার পার্টির কোনো সর্বোচ্চ নেতা কেউ না কেউ বাড়িতে এজেন্সির হানা হচ্ছে, ইডি হচ্ছে, সিবিআই হচ্ছে, ইনকাম ট্যাক্স হচ্ছে এবং একটা জেনারেল পারসেপশন তৈরি করা হচ্ছে যে এরা সবাই করাপ্ট। কিন্তু তুমি একটা জিনিস দেখবে যে ওরা অভিযোগ করছে যে কিন্তু আমরা কিন্তু সঠিক লেভেল অফ প্লেইং পাচ্ছি না। কারণ হচ্ছে এই নির্বাচনটা একতরফা হচ্ছে, মানে বিজেপি একতরফা এইটাকে নিজেদের পক্ষে এজেন্সিকে ব্যবহার করে করছে। কিন্তু সবথেকে বড় রিলিফের ব্যাপার কি জানো, কি নাম হচ্ছে মিঠু, যেটা হচ্ছে যে আমাদের দেশে রাজনীতিবিদরা যাই করুক, কিন্তু একটা কথা মাথা রাখবে, এখনো কিন্তু ন্যায়পালিকার উপরেও যদিও অভিযোগ করছে লোকে যে সব কিছু নাকি তারা ফিক্স করে দিয়েছে কেন্দ্রীয় সরকার
দিল্লি লেভেলে রাজ্য সরকারের উপরে অভিযোগ আছে যে তারা রাজ্য স্তরে সমস্ত প্রশাসনকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট ভয়ঙ্করভাবে, তুমি না দেখো যে চাপ দিয়ে যেভাবে এইবারে ইলেকট্রাল বন্ডকে এসবিআইকে বাধ্য করেছে সুপ্রিম কোর্ট যে এইটা জনসমক্ষে আনতে হবে, এবং তাতে 6,000 কোটি 7,000 কোটি টাকার মতন 8,000 কোটি টাকার মতন প্রায় বিজেপি পেয়েছে, 1600 কোটি টাকার মতন তৃণমূল পেয়েছে, অন্যান্য দলের কথা তো তুমি ছেড়ে দাও। তো এইটার যদি কৃতিত্ব যায় তাহলে বামদের যাবে। তো আজকের ডেটে ইলেকশনের ইস্যু যদি মূলত বলো তাহলে বিজেপি সঙ্গে গোটা বিরোধী পক্ষ না, এই দেশের লড়াই হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু ইলেকশনটা দাঁড়িয়ে আছে। কিন্তু বিজেপি যদি একদিকে আছে তো একদিকে সাধারণ আজকে মানুষের ইস্যুগুলো কিন্তু আসছে না। কিন্তু দাদা একটা জায়গা সেটা হচ্ছে যে এই যে ইলেকশন বন্ড, যেটা নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী যেভাবে চলছে, এবং বিভিন্ন যেসব বিরোধী দলগুলো রয়েছে বিশেষ করে বামপন্থী যারা রয়েছে তারা এটা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু এই রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যদি কথা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু এই ইলেকট্রাল বন্ড নিয়ে যারা প্রথম যারা যে ক্ষমতায় আছে যে সরকার, তারা কিন্তু খুব একটা মাথা ঘামাচ্ছে না বা তারা কোনো কথা বলছে না, যেহেতু তাদের এই 1600 কোটি টাকার একটা গল্প তাদের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি, তুমি জিনিসটাই বোঝার চেষ্টা করছো না। ইলেকট্রাল বন্ড নিয়ে কেউ কথা বলছে না, বিজেপিও কথা বলছে না। আজকে তোমার বিজেপি যেটা বলেছিল যে আমরা বিদেশ থেকে সুইজারল্যান্ড ব্যাংকে থেকে টাকা নিয়ে আসবো, কালো টাকা নিয়ে আসবো, বিজেপি তো এটা বলেছিল একদম সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবো, এটাও বলেছিল। আর কালকে প্রধানমন্ত্রী 3,000 কোটি টাকার নতুন চকলেট খাওয়ানো হয়েছে কৃষ্ণনগরের মানে কন্টেস্ট যিনি করছেন অমৃতা রায়, ওনাকে বলছেন যে আপনাদের শিক্ষা দুর্নীতিতে বা বিভিন্ন দুর্নীতিতে যে টাকা পাওয়া গেছে সেই টাকার আমি আপনাদেরকে ফেরত দিতে চাই। কি মতলব? তোমার ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে তো কেউ কিছু বলছে না, কারণ হিন্দিতে একটা শব্দ আছে হামাম মে সব নঙ্গে। একমাত্র বামপন্থী দল ছাড়া কেউ বলতে পারবে না। বামপন্থীদের দিকেও তো একটা অভিযোগের জায়গা উঠে আসছে যে তারা যে সময় ইলেকট্রাল বন্ডের কোনো সিস্টেম ছিল না, সেই সময় তাদের অ্যাকাউন্টে যে 700 কোটি টাকার মতন টাকা ঢুকেছিল সেই টাকাটা কোথা থেকে এসেছিল? একটা কথা খুব পরিষ্কার, নির্বাচনী যদি মানে এই যে নির্বাচন আগে যখন একটা নির্বাচন লড়া হতো লোকসভা নির্বাচনে, তখন মানে ধরো 5 লাখ 6 লাখ 10 লাখ খুব জোর হলে 50 লাখ টাকার মধ্যে কিন্তু সময়ের মতন একটা নির্বাচন হয়ে যেত। আজকে 5 কোটি 6 কোটির নিচে গল্প নেই। যদি তুমি ইলেকশনটাকে ফেয়ার করতে চাও, যেটা মোদি গভর্নমেন্ট, আমি বলছি না যে ইলেকশনটাকে ফেয়ার করার জন্য করছে, কিন্তু এটা তো তুমি ধরে নাও যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়ে যায়, এই ইলেকশনের বড় খরচ এইটা তো কোনো না কোনো সোর্সের মাধ্যমে তোমাকে উপার্জন করতে হবে। দল মানে কোনো দল তো আর কোনো ব্যবসা করে না, তাদেরকে তো আইদার চাঁদা দিয়ে অথবা কাউকে অবলাইজ করে অথবা ইন দিস ওয়ে অর দ্যাট ওয়ে মানিটা কালেকশন করতে হবে। সেইভাবে বামপন্থীরাও করেছে। বামপন্থীদের আজকে যারা সমালোচনা করছে, তোমার মনে আছে আজকে সবাই বলছে যে ভারতবর্ষে বিজেপি নাকি সব থেকে ধনী পার্টি, তাদের আর কি নাকি 5 স্টার কি নাম হচ্ছে সমস্ত জায়গায় অফিস আছে গোটা দেশ জুড়ে। আমরা তো 20 বছর আগে 5 স্টার অফিস দেখেছি বর্তমানে পার্কাস রোডে সিপিএম এর অফিস। সেই আজকেও সেই অফিস একটা মডেল ধরা যেতে পারে। তো কোথা থেকে টাকা পেত তারা টাকাটা কোথা থেকে পেত? এইভাবেই টাকা পেত। ওরা স্ট্র দিয়ে দুধ খাবার যে গল্পটা থাকে আর এরা মুখ লাগাবার, এইটাই হচ্ছে কথা। কিন্তু আশার আলো কি হচ্ছে জানো, যে এখনো দেশে সুপ্রিম কোর্টের আইনটা চলছে এবং জাস্টিস যিনি আছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কিন্তু ছেড়ে কথা বলার মতন পরিস্থিতিতে নেই। এইটাতে কিন্তু যারাই রাজত্বে আছে তাদের একটা কিন্তু চিন্তার জায়গাটা তো আছে। দাদা একটু আমরা যদি অন্যদিকে যাই, যে গোটা ভারতবর্ষে এই যে সামনের লোকসভা নির্বাচন 2024-এর যে নির্বাচন আসছে, এবার দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে
যে বিজেপি প্রথম 20 জনের একটা লিস্ট প্রথম ধাপেই বার করে দিল পশ্চিমবাংলার জন্য। প্রথমে 100 একাধিক বার করেছিল, তারপরে সেকেন্ড ফেজের যেটা বেরোলো সেটাতে 20 জনের বেরোলো পশ্চিমবঙ্গ, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তারপরের দিনই দেখা গেল সেটা 19 হয়ে গেল, 20 জায়গায় 19 চলে এলো, পবন সিং নিজের জায়গা থেকে নিজে সরে গেল। আজ পর্যন্ত 4টে সিট, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম এবং আসানসোল যেটা মূল জায়গা, এই 4টে সিট এখনো পর্যন্ত বিজেপি ফিল আপ করতে পারলো না প্রথম ধাপে তারা বার করে দেওয়ার পরেও। অথচ তৃণমূল কংগ্রেস 42টা আসন একদিনে তারা বার করে দিল। এতে কি কত মানে কিছুটা এফেক্ট পড়ছে না? আমি তোমাকে মিঠু, এইটা যদি যেহেতু আমরা প্রোগ্রামটা নতুন শুরু করেছি এবং আমাদের দর্শকরা খুবই বিজ্ঞ, তাও বলতে হয় বলে বলা। প্রথম তোমাকে এইটা বিজেপির 4টে সিটের পরে কথা আসছি, পরে আগে তো তুমি আমাকে বলো ইন্ডিয়া জোট যেটা ছিল তার নেতৃস্থানে কিন্তু ছিলেন কি নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি খড়গেজি আর বাকি লোকেদের নাম সাজেস্ট করেছিলেন। রাজীব নন্দী দীঘা থেকে আছে, একটু কথা বলে নাও, তারপরে আমরা এই বিষয়ে আসছি। হ্যাঁ, আমি আমাদের প্রতিনিধি, দীঘার প্রতিনিধি রাজীব, তোমাকে এক্সপ্রেস নিউজে আমাদের লোকসভার দখলদারিতে স্বাগত। রাজীব, এমন আছো বলো? একদম ভালো আছি। বলছি রাজীব, একদম যেটা হচ্ছে যে এই মুহূর্তে তুমি দীঘাতে আছো, যে পরিস্থিতি আর কি, সেখানে হচ্ছে যে তমলুক থেকে ডক্টর আমাদের প্রাক্তন জজ অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন, দেবাংশুও চলে গেছেন তমলুকে। আজকের যে পরিস্থিতি, এদিকে কাঁথিতে অধিকারী পরিবারের যে একটা নিজেদের যে ক্ষমতার যে দখলের যে জায়গাটা আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? পূর্ব মেদিনীপুরের নির্বাচনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ একদম পূর্ব মেদিনীপুরের নির্বাচন কাঁথি লোকসভা আর তমলুক লোকসভা। তো সেখানে দাঁড়িয়ে যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রে এখানে বলা যায় একরকম অধিকারী গড় ছিল রাজ্যের বিরোধী দল আর শুভেন্দু বলা যায়। এবার কিন্তু বিজেপি প্রার্থী হয়েছে শুভেন্দু অধিকারী। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার স্বাভাবিকভাবে এই লড়াইটা কিন্তু খুব কঠিন লড়াই। স্বাভাবিকভাবে কেউ কিন্তু তাদের পুরনো জায়গা ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে বলা যায় বিদায়ী সাংসদ অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তিনিও কিন্তু প্রচার তিনি কিন্তু প্রচার কি বলছিলেন একটু বোধহয় টেকনিক্যালি প্রবলেম হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ রাজীব? হ্যালো রাজীব, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, রাজীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আমরা যে জায়গাতে ছিলাম, এই যে রাজীবের সঙ্গে কথা বলতে বলতে অধিকারী গড়ের যে জায়গাটা চলে না, আমরা প্রথমে একটু শুরুটা করি। শুরুটা হচ্ছে যে নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজেপি 4টে সিট দিতে পারলো না, এটা যেমন প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্টের জোটটা ছিল সেটার কি হলো, আর কেন 42টা নাম ঘোষণা করতে হলো দিদিমণিকে? বাংলাতে একটা নিন্দুকেদের অভিযোগ সেটা সব সময় থাকে যে মোদি দিদির একটা সেটিং আছে, এবং তুমি দেখছো যে দুটো সিএম আজকে কিন্তু জেলে, অথচ এইখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা রাস্তায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে এই এজেন্সিগুলোকে, অথচ এজেন্সিগুলো কোনো তদন্ত সেইভাবে এখনো পর্যন্ত পুরো করে উঠতে পারেনি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই 42টা আসনে না কংগ্রেস না সিপিএমকে সঙ্গে আলোচনা করে একতরফা দিতে হলো কেন? এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের সদুত্তর তুমি পাবে যখন তুমি কালকেই দেখতে পারবে, কাল বা পরশু, যদি 31 তারিখে রামলীলা ময়দানে কেজরিওয়ালের বিরুদ্ধে যে জিনিসটা হতে যাচ্ছে সেইটাতে তৃণমূলের পার্টিসিপেশনটা কি লেভেলে থাকছে, এটা হচ্ছে এক। সেকেন্ড যেটা তুমি বললে যে এইখানে বাংলাতে এরা কি করতে চাইছে,
বাংলাতে অথবা কেরালে সিপিএম এর কি অবস্থান, তারা কি চাইছে, তারা সবাই কিন্তু আজকে মোদি অমিত শাহের যে পলিটিক্স এবং কেন্দ্রীয় সরকার যে অ্যাগ্রেসিভ পলিটিক্স করছে, তাতে আঞ্চলিক দলগুলো প্লাস যেটা হচ্ছে যে বিরোধীদের আজকের ডেটে টেকা কিন্তু খুব মুশকিল। তবে আমার একটা ছোট্ট প্রশ্ন এখানে, এটার মানে এটার সঙ্গে নিয়ে যে এই যে বিরোধীদের, আমরা বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে যে এটা কেন্দ্রীয় সরকার তাদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে, তারা ইডি কে ব্যবহার করছে, তারা সিবিআই কে ব্যবহার করছে, তারা আইটি কে ব্যবহার করছে, কিন্তু যাদের কাছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগের জায়গাটা উঠছে, তাদের কাছ থেকে তো রিকভারি হচ্ছে। না না, এটা কেউ বলছে না রিকভারি হচ্ছে, কিন্তু ওদের বক্তব্য হচ্ছে যে বেছে বেছে শুধু বিরোধীদের বাড়িতে কেন। তুমি কি এটা বিশ্বাস করো যে বিজেপির কোন লোক কোনো করাপশনের সঙ্গে যুক্ত নেই, বা বিজেপি কোন সরকারের কোন লোক করাপশন করছে না? আর বক্তব্য হচ্ছে ওয়ান সাইডেড হচ্ছে বলে। আচ্ছা, তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, যে লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ বা তদন্ত হচ্ছে, তারা যখন বিজেপিতে চলে যাচ্ছে তখন আর সেই তদন্ত। তুমি দেখো না মহারাষ্ট্রের কি হলো আজকে। মহারাষ্ট্রে যে ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ারের কে এই প্রধানমন্ত্রী বললেন যে 70,000 কোটি টাকার দুর্নীতি উনি করেছেন, অথচ সেই অজিত পাওয়ার আজকে হচ্ছেন তোমার ডেপুটি চিফ মিনিস্টার। তো আমরা বাইরের বেশি আলোচনা করব না, কিন্তু ওয়াশিং মেশিনের তত্ত্বটা কিন্তু থেকেই যাচ্ছে। ওয়াশিং মেশিনটা নয়, এখন লড়াইটা হচ্ছে যে নির্বাচনটাতে তোমাকে বিরোধীকেও জায়গা দিতে হবে লড়ার জন্য। আজকে কংগ্রেস অভিযোগ করছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। এইটা তুমি মানো তুমি না মানো, সাধারণ মানুষ কিন্তু এটা দেখছে যে রাহুল গান্ধী আস্তে আস্তে করে পরিপক্ক হচ্ছে, এবং গোটা দেশ জুড়ে যেখানে মণিপুর থেকে শুরু করে এই সেকেন্ড ন্যায় যাত্রা, যেরকম একটা ইস্যু তো কেউ বলছে না, কিন্তু এটা তো ঘটনা যে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী গেলেন না, প্রধানমন্ত্রী মণিপুর গেলেন না। তো এইটা কোথাও না কোথাও তো যারা বিবেক সম্পন্ন লোক আছে তাদের মনে তো একটা প্রশ্ন আছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকের ডেটে যে নির্বাচন পশ্চিমবাংলায় হচ্ছে, তোমার জায়গাতে ফিরে আসছি, বিজেপি যতই বলুক, এটা তো ঘটনা যে বিজেপির সাংগঠনিক জায়গাতে এই যে দিলীপ ঘোষরা যে লেভেলে কতবারে এরা যেটা শুরু করেছিল, যে বিজেপি গতবারে 21-এ মনে হচ্ছিল সরকার চলে আসবে, কিন্তু পশ্চিমবাংলার ক্যারেক্টারটা কিন্তু অন্যান্য স্টেটের থেকে একদম আলাদা। এইখানে কেউ গামছা পরে চলে এসছে, কেউ হাতে রামনবমী নিয়ে চলে এসছে, এসে হাব ভাব এমন করছে যেমন মনে হচ্ছে যে সরকার চলেই গেল, এবং এইখানকার মানুষ কিন্তু রিয়েক্ট করে দিল। যেখানে 200 পারের কথা ছিল সেইখানে 76-এ গাড়ি আটকে গেল। তারপরে সংগঠনটা কি অবস্থা তুমি দেখো, তুমি আমাদের পশ্চিম বর্ধমানে দেখো কি অবস্থা। তুমি এজেন্সিকে ব্যবহার করে অভিযোগ যেটা ওরা করছে, তোমরা মানুষকে ভয় পাওয়াতে পারো, কিন্তু সাংগঠনিক লড়াইটা বুথের লড়াইটা বুথের লেভেলে হবে। সেই জায়গাটাতে আজকে এইটা তো ফ্যাক্ট যে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি প্রার্থী পাচ্ছে না। তুমি আমাকে বলো, পবন সিংকে পশ্চিমবাংলায় আনা আর ওই 21-এর নির্বাচনের সময় হিন্দি ভাষী নেতাদের দাবাতাপি, এই দুটোকেই কিন্তু বাংলার মানুষ ভালো চোখে দেখেনি। কেন জানো তো? এটা একটা সংস্কৃতি, আমরা এখানে চ্যানেল করি 22 বছর, আমাদের তো কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কারণ কি, যে এইখানে মানুষ কিন্তু অন্যান্য হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, পবন সিংয়ের যে গান, যে স্তর গানের, সেইটা বিহার ইউপিতে ঝাড়খণ্ডে চলতে পারে, সেটাতে বাংলাতে চলে। তাকে নমিনেশন দিয়ে পবন সিং পালিয়ে যায়নি, তাকে বিজেপি উইথড্র করতে বাধ্য হয়েছে। এবার এখন পরিস্থিতি কি হয়েছে, এখন প্যারালাল শত্রুঘ্ন সিনহার স্ট্রেচারে লোক দিচ্ছে না, আর জিতেন্দ্র তিওয়ারিকে ওরা হজম করতে পারছে না। জিতেন্দ্র তিওয়ারি স্থানীয় নেতা, এবং ও যেহেতু আরএসএস এর ব্যাকগ্রাউন্ড নেই, তাই জন্য এত ওয়েটিং। না হলে আজকে লোকাল ভূমিপুত্রের যদি কথা হয়, তাহলে তো একটা ফাইট দেওয়ার মতন পরিস্থিতি আছে, এটা তো সবাই স্বীকার করছে। কিন্তু যেহেতু মানে তৃণমূল থেকে গেছে, বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আছে,
বীরভূমের প্রশ্ন তুমি করছো, বীরভূমে আমরা শুনলাম যে শীতলকুচির যারা ফায়ারিং করেছিল আইপিএস অফিসারদেরকে ঢুকিয়ে এখানে আনা হবে, এমন একটা বড় সেলিব্রিটিকে আনা হবে, সেইটা এখনো পর্যন্ত হয়নি। তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দলই ওখানে প্রার্থী দিতে পারেনি এখনো পর্যন্ত। কি করে দেবে যেখানে সেকেন্ড ম্যান পার্টিটা আজকের ডেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালায়, উন্নয়ন আজকে ওনার হাতে সব কিছু আছে। এটা তো ঘটনা যে ও ধূপগুড়ি মহকুমা করবে বলে করে দেখিয়ে দিল। তাহলে আজকে তোমার কাছে প্রার্থী ওইখানে, আর ওই খেলাটা যেটা তুমি 2021-এ করেছো সেই খেলাই তাপস রায়ের মতন আজকে বাকি লোকগুলোকে তোমরা তৃণমূল থেকে নিয়ে গিয়ে ভোট করাচ্ছ বা ক্যান্ডিডেট করছো। তো বিজেপি একটা স্টেকে তো আছে, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। না আমি তো দেখো দাদা, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার জায়গা থেকে আমার এটা একটা জায়গা, সেটা হচ্ছে যে এই যে ধরো যারা কার্যকর্তা যারা রয়েছে, যারা বিজেপির কার্যকর্তা রয়েছে, হঠাৎ করে এই যে তাপস রায়ের যদি বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গে তার নির্বাচনী টিকিট হাতে চলে এলো, এরকম যারা দল বদলের সঙ্গে সঙ্গে যারা টিকিট পাচ্ছে, দল বদলের আগে অর্জুন সিং বলে দিল যে আমি ইলেকশন লড়বো, এটা বিজেপিতে হয়, একদম হয়েছে। তো এই ক্ষেত্রে যারা কার্যকর্তা বা যারা সাধারণ কর্মী তাদের মনোবলে কতটা ধাক্কা লাগে? না এইগুলো মনোবল কিছু হয় না। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, একটা হচ্ছে রেজিমেন্ট, একটা দল, ঠিক আছে, একটা দলের যারা শীর্ষ নেতৃত্ব, কখনো কি হয় জানো তো, মানে এটা যে লেভেলে আলোচনা, সিপিএম কেউ জানতো যে কে হবে না হবে, সিপিএম নতুন 19টা মুখ বার করে দিয়েছে। যারা পার্টি করে তাদের কিন্তু এটা থাকে যে দল যা ডিসিশন নেবে সেটা হবে। এবং আজকে তুমি দেখো না, এটা তো তুমি স্বীকার করো বা না করো, এই যে 42টা প্রার্থী তৃণমূল যেটা দিয়েছে একদম লড়াইয়ের মতন জায়গাতে দিয়েছে। এবং আমি বলছি তোমাকে, অনেকগুলো জায়গাতে প্রার্থীর যে নির্বাচন করা হয়েছে সেইগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি, বরঞ্চ বিজেপির কয়েকটা প্রার্থীর বিরুদ্ধে বিজেপির লোকেদের অভিযোগ আছে। এবং সেইটা নিয়ে আজকে নতুন স্টাইলে প্রধানমন্ত্রীকে ফোনে কথা বলতে হচ্ছে প্রার্থীদের সঙ্গে। তুমি বুঝতে পারছো বাংলা নির্বাচনটা কোন জায়গায় যাচ্ছে? না, বাংলার নির্বাচন তো মানে প্রথম কথা হচ্ছে যে বাংলার নির্বাচনটা এবারে যেভাবে যাচ্ছে আর কি, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে যে হুমকি দিয়ে পরে প্রথম তার এখানে গ্রুপ মিটিং করে গেল এবং বলে গেল যে না কোনো বোম্বিং চলবে না, কোনো রকম কোনো অ্যাসেল করা যাবে না, সেই জায়গায় দাঁড়ানোর পরেও কিন্তু যেটা মূল জায়গা সেটা হচ্ছে যে অরুচিকর মন্তব্য, যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে কোনোদিন কখনো ছিল না, বিভিন্ন রাজনৈতিক দল সেটা কিন্তু বাংলার রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে মিশিয়ে দিচ্ছে তারা নিজেদের ব্যক্তি স্বার্থে। যেখানে রাজনীতির সঙ্গে মা বাবার কোনো সম্পর্ক নেই সেখানে মা বাবাকেও টেনে রাজনীতি, মানে যেটা বাংলার মানুষ কখনো ভাবতে পারেনি, আজ বাংলার মানুষের মুখ দিয়ে সেই শব্দের ব্যবহার হচ্ছে। না তুমি যেটা খুলে বলতে চাইছো না, আমাদের দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের কথা তুমি বলছো। দেখো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হ্রাস হয়েছে, মানে মোরালিটির পতন হয়েছে, তার মধ্যে কিন্তু রাজনীতি মানে আনটাচেবল নয়, মানে রাজনীতিতেও হয়েছে। কিন্তু তোমাকে একটা কথা মানতে হবে, এটা কোনো রকমভাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই যে দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে সমর্থন করা যাচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ সাইমনটেনিয়াসলি যখন ওই বাঁ হাতে চাঁদ সৌদাগরের মতন যখন উনি মানে শোকজ খাওয়ার পরে যখন উনি যেটা দুঃখ প্রকাশটা করলেন, সেইখানে কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন যে এটা শুরুটা কে করেছে। না শুধু শুরু না, আমার মহিলা বলে না ওনার সম্মান আছে এবং একজন পুরুষ বলে তার সম্মান নেই, সেটাও নয়। এই যে লোকসভা চলাকালীনে মানে রাজ্যসভার ডেপুটি স্পিকারকে বা উপরাষ্ট্রপতিকে মুখ ভেঙানো নিয়ে যে কথা শ্রীরামপুরে সাংসদ করেছেন, এইটাতে কেউ কম নেই। এইবার যেটা হচ্ছে যে ইট থেকে পাটকেল হচ্ছে, এবং এইটাই বাংলার জন্য সব থেকে দুঃখজনক। কেন এই কালচারটা বাংলাতে ছিল না। এইটা আমদানি, আমরা কাউকে এটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছে সেইটার নিন্দা যেমন করা উচিত, সেই রকম বিরোধী দলনেতার কি নাম হচ্ছে বাবাকে নিয়ে
তার এলাকাতে যে প্রশ্ন উঠেছে সেইগুলোও কিন্তু সমানভাবে বর্ষণীয়। তো সেই জায়গাটাতে আমাদের মতো লোকের দায়িত্ব এটা হচ্ছে যে আমরা কোনোটাকেই জাস্টিফাইড না করে দুটোকেই কন্ডেম করা উচিত। এবং আমার মনে হয় যে এই সংস্কৃতি বাংলার ছিল না, এবং মানুষ সব দেখছে, মানুষ কিন্তু এর জবাব দেবে। কেন? মানুষের থেকে বড় কেউ হয় না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দাদা, এই যে সবার উপরে মানুষ সত্য, কিন্তু মানুষের কাছে যে বিচারের যে জায়গা, যে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও মানুষের কাছে আসতে এসে দাঁড়াতে, যে যিনি নিজের জায়গা থেকে বিচার করে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এবং যেটা নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, আজ তাকেও জনতার দরবারে আসতে হয়েছে। কিন্তু এই যে জনতার দরবারে এসেও তিনিও কিন্তু তার জায়গা থেকে, তিনি যে জায়গা থেকে এসছেন সেই জায়গা থেকে কিন্তু তিনি মানে তার এমন রাজনীতির এমন একটা রং তার মধ্যে চেপে যাচ্ছে যে তিনিও তার মুখ থেকে এমন মন্তব্য করে ফেলছেন যা কখনো শোভনীয় নয়। মানে এটা একটা কথা, ওনার গোটা ব্যাপারটা যদি মনে হয়, তুমি যদি অ্যানালিসিস করো, তাহলে যেটা তৃণমূল অভিযোগ করছে যে উনি যা কিছু করেছেন প্ল্যান মাফিক করেছেন, এবং এইটাকে সামনে রেখে এটা রেজাল্ট, এর আগে উনি সমস্ত এর জন্য জায়গা তৈরি করেছেন। এটা তো ফ্যাক্ট যে তুমি আজকে যখন সংসদীয় রাজনীতিতে নেমেছো, তুমি যদি কাদার মধ্যে নামো তাহলে তোমাকে পায়জামাটা 2 হাত উপরে তুলতে হবে, নালে ওইটাতে পায়জামাতে কাদা লাগাতে হবে। এইটা তো হতে পারে না। আমাদের সঙ্গে দেখো রক্তিম আছে, আমাদের সঙ্গে রক্তিম মুর্শিদাবাদ থেকে, আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত। রক্তিম কেমন আছো? রাজনৈতিক উত্তাপ কেমন বহরমপুরে? দেখো, মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম কিন্তু হেভিওয়েট লোকসভা ক্ষেত্র বলা যায়, কিন্তু মুর্শিদাবাদে বহরমপুর অর্থাৎ 10 নম্বর লোকসভা ক্ষেত্র বহরমপুর। কারণ এই বহরমপুর লোকসভায় তোমরা সকলেই অবগত আছো যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তিনি বিগত 5 বারের সাংসদ। পাশাপাশি গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। পাশাপাশি এখানে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর নির্মল সাহা। 3 জন প্রার্থী একে অপরের কিন্তু এক পিন্ডি জমিতে থাকতে নয়, কারণ আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি 3 জন প্রার্থী নিজেদের মতো ভাবে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার করছেন তারা, এবং তারা এখানে একেবারে নিজেদের মতো ভাবে রাজনৈতিক প্রচার করছে, জনসংযোগ করছে। একটা প্রশ্ন আমি জানতে চাইছি, এইবারে যে বহরমপুরে নির্বাচনটা হচ্ছে, ওইখানে তো অল্প সংখ্যক সমুদায়ের লোকেদের ভোট কাটার জন্য বলছে ইউসুফ পাঠানকে নাকি গুজরাট থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে, এইটা মানে অধীর রঞ্জনের বক্তব্য। তোমার হিসাবে বহরমপুরের যে কনস্টিটিউয়েন্সি, তার মূল ইস্যুগুলো কি? গতবারে কি কি প্রতিশ্রুতি ছিল, মূলত কটা পূরণ হয়েছে, আর এইবারে ওরা কি টোপ দিচ্ছে, মানে জিতলে কি বহরমপুরকে করবে, বহরমপুরের মানুষ কি চাইছে, কি আসল সমস্যা ওইখানকার? দেখো, বহরমপুরে গতবার অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যখন 2019 সালে 5 বারের জন্য সংসদ ভবনে পা রাখলেন, তখন যেটা বহরমপুরের মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বহরমপুরের চুয়াপুরে একটি রেল ওভারব্রিজ করা হবে, পাশাপাশি বহরমপুরের যে NH-34 সেটির একটি বাইপাস রোড নির্মাণ করা হবে, যা শহর বহরমপুরকে কার্যত যানজট মুক্ত করবে। সেগুলি কিন্তু বর্তমানে পূরণ হয়েছে, যদিও বহরমপুর শহরের অদূরে 55 তলা এলাকায় সেখানেও আরেকটি ফ্লাইওভার তৈরির কথা ছিল, সেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হয় অধীর রঞ্জন চৌধুরীকে শুধুমাত্র ভোটের আগেই দেখতে পাওয়া যায় তার লোকসভা কেন্দ্রে, অন্যান্য সময় তিনি দিল্লিতে গিয়ে বসে থাকেন। পাশাপাশি করোনার সময়তেও নাকি অধীর রঞ্জন চৌধুরীকে এখানে দেখতে পাওয়া যায়নি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে। এবছর বিজেপির পক্ষ থেকে যেই আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে
বহরমপুর লোকসভার মধ্যে কান্দি বিধানসভা, সেই কান্দি বিধানসভায় কার্যত রেল স্টেশন নেই, রেল লাইন থেকে বিচ্ছিন্ন সেই বহরমপুর কান্দি বিধানসভা রেল লাইন করে দেওয়া হবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বহরমপুরের তথা কান্দির মানুষকে বিজেপির পক্ষ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তৃণমূলকে ভোট দিন, এবং কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীর পুরনো যে সমস্ত উন্নয়নের খতিয়ান সেগুলি তুলে ধরে ভোটের প্রচারে নেমেছেন এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেমন অধীর চৌধুরী ভূমিপুত্র, ঠিক সেই রকমই ডক্টর নির্মল শাহ সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা টক্কর দিতে পারে নির্মল বাবু? দেখো, বহরমপুরের ক্ষেত্রে কিন্তু এবছর কার্যত ত্রিমুখী লড়াই, কারণ বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, তিনি ভূমিপুত্র, সেখান থেকেই আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এই যে বহরমপুর লোকসভা কেন্দ্রে, এই বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা কিন্তু খুব একটা অপরিচিত মুখ নয় বহরমপুরের ক্ষেত্রে, কারণ ডক্টর নির্মল সাহা কার্যত এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র, এই বহরমপুর শহরে তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন, এবং তিনি কার্যত সাধারণ মানুষের সঙ্গেও সারা বছর মেলামেশা করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্মল সাহাকেও ভূমিপুত্র হিসেবে মনে করছে। পাশাপাশি ইউসুফ পাঠান, তিনি যেহেতু বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তিনি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন। বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর ফলে ইউসুফ পাঠানের যে নির্বাচনী প্রচার আমরা দেখছি, সেখানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ বলুন কিংবা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বলুন, তারা আসছে, সেলফি তুলছে এবং ইউসুফ পাঠানকে দেখছে। তবে এখন সময়ের অপেক্ষা, এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আগামী ভোট দানের দিন তারা কাকে তাদের সাংসদ হিসাবে বেছে নেবে। তারা কি আদৌ অধীর রঞ্জন চৌধুরীকে বেছে নিচ্ছে 6 বারের জন্য সাংসদ করে, নাকি ডক্টর নির্মল শাহর উপর আস্থা রাখবে, এবং নাকি এই যে ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠান কি সাধারণ মানুষ বেছে নিচ্ছে, সেটা কিন্তু আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি একটা জিনিস দেখবে যে বহরমপুর পাশে মুর্শিদাবাদ কনস্টিটিউয়েন্সি থেকে এইবার রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিম কন্টেস্ট করছেন। কেন মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে মুর্শিদাবাদ যেতে হলো? মুর্শিদাবাদ থেকে লড়তে গেলে কি পাশের যদি কনস্টিটিউয়েন্সি বহরমপুর থাকে, তাহলে কংগ্রেসের হেল্প কি ওইখানে কিছু পাওয়া যেতে পারে যাতে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে? এক। আর দ্বিতীয় হচ্ছে, তুমি সামাপ করবে গোটাটাই যে এইবারে যে ইস্যুসগুলো কথা তুমি বললে যে এই প্রতিশ্রুতি ছিল, এই কি নাম হচ্ছে যে কমিটমেন্ট পুরো হয়েছে এবং আগামী দিনের প্রতিশ্রুতি এইগুলো হচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য, যুবদের মানে চাকরি বাকরি, মূল যে মানুষের ইস্যুসগুলো, সেইগুলো কারা অ্যাড্রেস করছে? যদিও সেই রকম করে বোধহয় এখনো প্রচার তুঙ্গে ওঠেনি, তাও এই ইস্যুসগুলো নিয়ে কারা বলছে? ওইখানে ব্যবসা বাণিজ্য শিল্পের পরিস্থিতি কি আছে সেইটা নিয়ে বলবে। এক হচ্ছে মুর্শিদাবাদ কনস্টিটিউয়েন্সি কি প্রভাব পড়বে ওইখানে মোহাম্মদ সেলিমে যাওয়ার পরে, আর এই ইস্যুসগুলোকে কিভাবে রাজনৈতিক দলগুলো দেখছে ওইখানে। দেখো, মোহাম্মদ সেলিম যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে এবার দাঁড়িয়েছে, অর্থাৎ মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, তিনি ওখানে দাঁড়িয়েছেন, রায়গঞ্জ ছেড়ে এসে ওখানে দাঁড়িয়েছেন। তার যেটা স্পষ্টত কারণ আমরা রাজনৈতিক মহল সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গত কয়েক দশক আগে সেখানে কিন্তু বামফ্রন্টের একেবারে আস্ত ঘাঁটি ছিল, এবং সেই ঘাঁটিকে আবারও পুনরুদ্ধার করবার জন্যই কার্যত মোহাম্মদ সেলিম সেই কনস্টিটিউয়েন্সিতে আবার দাঁড়িয়েছে, সেই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তার সেই হারানো জমি ফিরে পেতে চায়। পাশাপাশি বহরমপুরের পাশেই যেহেতু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, সেই বহরমপুর লোকসভা কেন্দ্রে যেহেতু অধীর রঞ্জন চৌধুরীর গড়, তাই বহরমপুর পাশে মুর্শিদাবাদ হয় কার্যত কংগ্রেস কর্মী সমর্থকদের কাছ থেকেও জোটের যে সমর্থন, সেই সমর্থন পাবার আশা নিয়েও কিন্তু মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে।
পাশাপাশি যেটা তুমি বললে যে বহরমপুর তথা মুর্শিদাবাদ তথা জঙ্গিপুরে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা এই মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে যে তাদের নির্বাচনী প্রচারে যুবদের যে সমস্ত কর্মসংস্থান নিয়ে প্রচার করছে, একদম ঠিক তুমি বলেছো, এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রচার শুরু হয়নি, কারণ রমজান মাস চলছে। এই রমজান মাসের মধ্যে প্রচার খুব একটা জোরদার চালাচ্ছে না কোনো রাজনৈতিক দলই। তবে বিজেপির পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে যদি এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে তাদের প্রার্থীদের জয়ী করা হয় তাহলে আগামী দিনে কর্মসংস্থান বাড়বে মুর্শিদাবাদ জেলায়, এবং কর্মসংস্থান বাড়ার পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলাতে শিল্প বিপ্লবও ঘটবে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর একটা শেষ প্রশ্ন কিন্তু আবার ঘুরিয়ে না সোজাসুজি প্রশ্ন করছি, ধরো বহরমপুর থেকে তো অধীর চৌধুরী দাঁড়াচ্ছেন, অধীর চৌধুরীর তো এক সময় একটা কারিশমা ছিল যে উনি 3-4টে আশেপাশে লোকসভা, যেমনি আমাদের দুর্গাপুরের এখন প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ, নিন্দুকেরা বা বিজেপি লোকেদের এটা ধারণা যে দুর্গাপুর থেকে লড়াই করে দুর্গাপুরটা খুব সহজ হয়ে গেল, কিন্তু এর প্রভাব ধরো বাঁকুড়া, আসানসোল, বীরভূম অথবা তোমার বর্ধমান, পূর্ব বর্ধমানের কনস্টিটুয়েন্সিগুলোতেও পড়বে। ব্যক্তির একটা কারিশমা তো থাকে, সেই রকম একটা কারিশমা অলওয়েজ নাকি ওই অঞ্চলে অধীর চৌধুরী ছিল। এখন কি অবস্থা যে উনি নিজের সিটটা বার করার সাথে সাথে সত্যি সত্যি যদি এদের মধ্যে অ্যালায়েন্স সেইভাবে যদি নিচুতলা কর্মীদের মধ্যে হয়ে থাকে তাহলে কি কোনো সম্ভাবনা দেখছো মুর্শিদাবাদ সিটটা অধীর চৌধুরী এটাকে কোনো রকমভাবে বার করে দিতে পারে বা হাইজ্যাক করে দিতে পারে কংগ্রেসের পক্ষে? কি বলছো, কি মনে হয়? দেখো, মুর্শিদাবাদ জেলার এই যে বহরমপুর লোকসভা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই বহরমপুর লোকসভায় কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নতুন মুখ নয়, এখানকার 25 বছরের সাংসদ, অর্থাৎ 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিন্তু এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের আপদে বিপদে বা সাধারণ মানুষের পাশে কিন্তু সবসময় থাকেন। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি যে 2019 সাল, সেই 2019 সালেও কিন্তু এখানকারই আরো এক ভূমিপুত্র অপূর্ব সরকার, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, গুরু শিষ্যের লড়াই হয়েছিল। সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী খুব একটা বেশি ভোটে জয়যুক্ত হননি। তিনি জয়যুক্ত হয়েছেন ঠিকই, খুব একটা বেশি ভোটে জয়যুক্ত হননি, 80,000 ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন। যদিও তার আগের লোকসভা নির্বাচন অর্থাৎ 2014 লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ভারতবর্ষের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, কিন্তু 2019-এ সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী একেবারে নেমে গিয়ে 80,000 ভোটে জয়যুক্ত হন। পাশাপাশি এই বছর যেটা লক্ষণীয় বিষয় বহরমপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে বহরমপুরে কার্যত এবছর হেভিওয়েট প্রার্থীরা দাঁড়িয়েছে, কারণ অধীর রঞ্জন চৌধুরী নিজে একজন হেভিওয়েট প্রার্থী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন ইউসুফ পাঠানও কিন্তু হেভিওয়েট প্রার্থী। যদিও নিন্দুকেরা বা বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল তারা বলছে যে এই ইউসুফ পাঠান তিনি হচ্ছেন গুজরাটি, তিনি এখানে এসেছেন ভোট নেবেন, ভোট পেয়ে যদি জয়যুক্ত হন জিতে কিন্তু আবারও তিনি কিন্তু গুজরাটে চলে যাবেন, তিনি এখানকার মানুষের সঙ্গে থাকবেন না, পাশে থাকবেন না। তবুও কিন্তু আমরা ইউসুফ পাঠানের যে সমস্ত নির্বাচনী প্রচার এই রমজান মাসের মধ্যে হচ্ছে, সেই নির্বাচনী প্রচারেও কিন্তু আমরা সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আজও কিন্তু ইউসুফ পাঠানের বহরমপুরে একটি প্রচার কর্মসূচি ছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষের একেবারে ঢল লক্ষ্য করা গিয়েছিল। কার্যত যে সমস্ত ভলেন্টিয়ার্সরা তৃণমূল কংগ্রেসের তারাও কিন্তু লোক সামাল দিতে হিমশিম খেতে দেখা গিয়েছে। পাশাপাশি ডক্টর নির্মল সাহা তিনি কিন্তু গরিবের চিকিৎসক বলা চলে, তিনি সাধারণ মানুষের চিকিৎসা করেন, সেই ডক্টর নির্মল সাহাও কিন্তু বহরমপুরের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। এবং বহরমপুর ক্ষেত্রে এবছর নির্মল সাহা কি তার সিট জয়যুক্ত করবে নাকি করবে না সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তবে অধীর রঞ্জন চৌধুরী তিনি যেহেতু 5 বারের সাংসদ, তিনি মনে করছেন বা কংগ্রেস বা রাজনৈতিক মহল মনে করছে অধীর রঞ্জন চৌধুরী এবছর তার খুব একটা বেশি প্রচার করার দরকার পড়বে না, কারণ তিনি 5 বছরের সাংসদ রয়েছেন এবং তিনি গোটা বহরমপুর লোকসভা হাতের তালুর মতো চেনে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল সূত্রে আমরা জানতে পারছি।
অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিল বহিরাগত ব্যাপারটা, প্রধানমন্ত্রী যদি বেনারস থেকে গুজরাট হয়ে লড়তে পারেন তাহলে ইস্যু পাঠান তো লড়তেই পারে। বহিরাগত তত্ত্ব এবারে খুব একটা গোটা দেশ জুড়ে যখন নির্বাচন, সেখানে বহিরাগতের তত্ত্ব কোনো কাজ করে না। যদি রাজ্য স্তরে বা বিধানসভা নির্বাচন হতো সেখানে বহিরাগতের তত্ত্ব যদি বা কাজ করে, কিন্তু এক্ষেত্রে লোকসভা নির্বাচনে বহিরাগতের তত্ত্বর খুব একটা ভূমিকা নেই। কারণ প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে আজকে সবাই বিভিন্ন জায়গা থেকে সেখানে লড়ছে। কিন্তু যে বিষয়টা নিয়ে রক্তিমের সঙ্গে কথা হচ্ছিল, ও যেটা বললো সেটা হচ্ছে যে একটা জায়গা কিন্তু ওর রেখে গেল, সেটা হচ্ছে যে গত নির্বাচনে 80,000 ভোট, যেখানে আর এই যে 2014 নির্বাচনে যে বিপুল ভাবে উনি জিতে এসেছিলেন, 2019 নির্বাচনে সেটা 80,000-এ দাঁড়িয়েছিল, এবং এই যে 2024 নির্বাচন, সেই সময়তে কিন্তু 2019 বা 2014 মতন ওনার সামনে সেরকম কোনো ক্যান্ডিডেট ছিল না। কিন্তু 2024 নির্বাচনে অধীর চৌধুরীর সম্মুখে যে দুজন এমন হেভিওয়েট যারা আছে, সেক্ষেত্রে কিন্তু খুব চাপ জায়গাটা তৈরি হয়ে আছে। চাপ দেখো, নির্বাচন যে কোনো নির্বাচনই চাপের ব্যাপার। গনি খান চৌধুরী যখন দাঁড়াতেন না, ওনার কিছু কিছু মানুষের কারিশমা হয়। মোদিজির বিরুদ্ধে অজয় রায় দাঁড়াচ্ছে বেনারস থেকে, কি চাপ নেই? চাপ নেই, চাপ তো আছেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি আসানসোল জয়ন্ত সাহা আছে, জয়ন্তর সঙ্গে একটু কথা বলে নি। জয়ন্ত শুনতে পাচ্ছ? হ্যালো জয়ন্ত, শুনতে পাচ্ছ? জয়ন্ত আছো কেমন? সব ঠিকঠাক? তোমাদের তো প্রার্থী ঘোষণা হচ্ছে না বিজেপির, কি বলবে? কি চলছে ওইখানে? কিন্তু বিজেপি এখনো প্রার্থী দিতে হতাশ, মানে বিভ্রান্ত পড়েছে যে লোকসভা কেন্দ্রে, কিন্তু দিচ্ছে না। তৃণমূলে কিন্তু ক্যান্ডিডেট যে শত্রুঘ্ন এই মুহূর্তে এখন কোনো প্রচার করতে দেখা যাচ্ছে না। যারা বিক্ষুব্ধ যারা প্রচার করছে, জয়ন্ত বিজেপির নেতারা কি বলছে? জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু, তারপরে হচ্ছে বাপ্পাদিত্য, এরা কি বলছে? মানে মানুষকে তো কিছু বলতে হচ্ছে। তৃণমূল বলছে, অভিযোগ করছে যে তারা প্রার্থী পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। তো এরা কিছু বলছে কি? বিজেপির লোকেরা কিছু তো বলছে, কি বলছে? একদম আছে, বারবার ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে প্রার্থী এত লেট হচ্ছে কেন প্রার্থী হচ্ছেন না? বলছে আমাদের কেন্দ্রীয় থেকে ঘোষণা হবে প্রার্থী, আমাদের রাজনৈতিক চাপ সবচেয়ে মোদীর মুক্ত দেখেই আমাদের ভোটটা হবে, ভোট হবে। এবার প্রার্থীরা বড় একটা আমাদের নেতৃত্ব আলোচনা চলছে, এখানে একটা চমক প্রার্থী আপাতত প্রশ্ন করি। একটা অন্য বক্তব্য হচ্ছে যে পবন সিংকে এইখান থেকে পাঠিয়ে দেওয়ার মধ্যে তৃণমূলেরই বিজেপিরই কিছু স্থানীয় নেতৃত্বের ভূমিকা ছিল। তার বিরুদ্ধে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছিল, তার ফলস্বরূপ এখন ভূমিপুত্রের কথা বললেও কিন্তু ডিক্লেয়ার করতে পারছে না বিজেপি। কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে পবন সিংকে আনা এবং তারপরে পবন সিংয়ের উইথড্র করা বা তাকে যেতে বাধ্য করার মধ্যে বিজেপির বিরাট একটা ক্ষতি হয়ে গেল। আর এখন জিতেন্দ্র তেওয়ারির মতন লোককে গিলতে না পারা, তাকে প্রার্থী ঘোষণা না করাটা ফাইট থেকে একদম বিজেপি বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে না? কি বলছে লোকে? একদম সূত্র খবর, বিজেপি নিজস্ব জেলাতে গোষ্ঠীকন্দর রয়েছে, জিতেন্দ্র তেওয়ারিকে দিলে এক লবি আছে, এটা আমাদের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বাইরে থেকে যখন পবন সিং ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা যে লোকাল নেতৃত্ব হয়ে গেছে, লড়বে হিন্দি প্রভাবটা আছে, কিন্তু বাংলাদেশকে গ্রহণ করবে, লোকসভা ভোটে জয় না করে, সেটা নিয়েও একটা চিন্তিত আসছে না। লোকাল নেতৃত্ব যে আলোচনা, লোকাল নেতৃত্ব যেটা বলেছে বা বলছে বারবার করে, যদি ভূমিপুত্র ভালো ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে জয় একদম নিশ্চিত। কিন্তু যেহেতু
2019 জয় করেছিলেন 3 লক্ষ, সে একটা ভয় হয়। আর ফলে কিন্তু বিজেপি চিন্তা আছে হঠাৎ প্রার্থী দিতে, বিজেপি ভালো করে বিজেপি সেই চিন্তাতেই চলছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমন আছে, বুঝলেন। তারপরে বিঠু প্রশ্ন করবে, আমার একটা প্রশ্ন, তুমি যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললে, কিন্তু নিন্দুকেরা বলছে তৃণমূলের মধ্যেও নাকি খুব গোষ্ঠী আছে এবং এটা কিন্তু বাই ইলেকশন নয়। শত্রুঘ্ন সিনহাও সেইভাবে মানে মানে উনি আসছেন ঠিকই, কিন্তু সেইভাবে তার মানে কোনো উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট এই বাই ইলেকশনের পরে কিন্তু সেইভাবে লোকে দেখছে না। তো তুমি সাম্প্রতিককালে দেখেছো যে সাংসদ শত্রুঘ্ন সিনহার মিসেসকে পুনম সিনহাকে গিয়ে মেয়রের কাছে মানে রিকোয়েস্ট করতে হয়েছে, এইরকমও খবর আসছে। খবর হচ্ছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে, তৃণমূলেও ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব আছে। মাঝখানে সেই জন্য কথা উঠেছিল যে শত্রুঘ্ন সিনহা অন্য কনস্টিটিউয়েন্সি থেকে লড়বে, এবং নিন্দুকেরা বলছে এদের গোষ্ঠীদ্বন্দ্বটা এমন জায়গায় পৌঁছেছে যে এরা নিজেদের ক্যান্ডিডেটকেও হারিয়ে কিছু লোকের মুখ পোড়াতে চায়। কি খবর, মানে তোমার কাছে কি খবর আসানসোলে সেই রকম ব্যাপারে? দেখো, আপনারা জানেন নাকি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডায়েট করেছে, কিন্তু যখন প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই কিন্তু সেটাকে ঘোষণা করতে সেটা কিছুদিন আগেই সত্যি জমা হয়। তারপর উনি একটা ওরা যে পয়সা দিকে উনি আপাতত এখনো বাইরে রয়েছে। তারপর থেকে আসানসোল এখন তিনি চিন্তিত তৃণমূল শত্রুঘ্ন বা এমপি আছেন, উনি সব জায়গায় যেতে পারবে কিনা চিন্তিত আছে। কিন্তু এখন শত্রুঘ্ন লোকন কাজ সম্পূর্ণ করে শত্রুঘ্ন লোকসভা কেন্দ্র, তারপর কথা সেটা মানুষ তাকিয়ে থাকবে। আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আমরা বাম বিজেপি দুজনাকারী তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের নিয়ে কথাবার্তা বলছি যে বিজেপির প্রার্থী এখনো পর্যন্ত দিতে পারলো না, ওদিকে তৃণমূল তার প্রার্থী প্রথম আগেই ঘোষণা করে রেখেছে। কিন্তু বাম প্রার্থী জাহানারা তিনি যেভাবে লড়াইটা, এখন তো ফাঁকা মাঠে গোল দিয়ে বেড়াচ্ছেন তিনি, গোটা আসানসোল নির্বাচনে তার প্রচারের ভূমিকা কেমন, কোন জায়গায় দাঁড়িয়ে আছে তিনি? এবং একদম এই মুহূর্তে আসানসোল এখানে সবার আগে দাঁড়িয়ে আছেন, কারণ উনি প্রত্যেক দিন যে প্রচার করে পায়ে হেঁটে সাধারণ মানুষ কথা বলছে, কারণ তো দুর্বল মহিলা বিভিন্ন গ্রামীণ পঞ্চায়েত এলাকাতে ঘুরে ঘুরে প্রচার করছে। মানিগঞ্জ শিল্পাঞ্চল কুলটিতে প্রচার আছে, এবার কুলটি অঞ্চলের মীনাক্ষীকে প্রচার করেছেন এগিয়ে লোকসভা ক্ষেত্রে, যেহেতু লোকসভা কেন্দ্রে একটা বিভিন্ন রকম হয়ে আছে 2014 থেকে জয়ের থেকে এবং চেষ্টা করেছে, তারপর জয়লাভ করেছে, আবার 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এখন বিজেপি যায়, তাহলে রেজাল্ট কিন্তু চিন্তিত রেজাল্ট হবে বিজেপির পক্ষে। এইভাবে তো লাইভ করা যাবে না, তুমি নেটওয়ার্কটা ঠিক করো। এবং এখন পর্যন্ত যেটা বললে তার জন্য অশেষ ধন্যবাদ। আমরা আবার কালকে তোমার কাছে যাবার চেষ্টা করব, ততক্ষণে নিজেকে আপগ্রেড করো। আমরা জয়ন্তর সঙ্গে কথা বললাম। দাদা, জয়ন্তর যে জায়গাটা, যেটা কথা বলতে মানে আমরা যেটা এর সারমর্ম উঠে এলো, সেটা হচ্ছে যে আসানসোলে যেহেতু শত্রুঘ্ন সিনহাকে উনি উপনির্বাচনে জিতে এসেছিলেন এবং নির্বাচনের প্রার্থী তালিকার আগেই তাকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তিনিই প্রার্থী থাকছেন, সেই জায়গা থেকে তিনি প্রচারের এখনো পর্যন্ত প্রচার সেইভাবে কিছু করে উঠতে পারেননি বা শুরু করতে পারেননি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জাহানারা যেভাবে বামফ্রন্টের প্রার্থী তিনি যেভাবে লড়াই দিচ্ছেন বা যেভাবে মাঠে ঘাটে ছুটছেন, খালি পায়ে নিজেই ছুটে বেড়াচ্ছেন একাই, এবং সঙ্গে অনেকেই দিচ্ছেন এই মুহূর্তে,
তো সেই জায়গায় অনেকটা কি চাপে ফেলবে না বিরোধীদের, মানে কংগ্রেস বিজেপিকে, যেহেতু জাহানারার একটা লড়াইয়ের জায়গা কিন্তু দীর্ঘদিন ধরে আছে। জাহানারা 2-3 বিধায়ক, এবং জাহানারার বিরুদ্ধে জামুরিয়াতে তুমি কোনো অভিযোগ করতে পারবে না। ইভেন তার আগে যে প্রার্থী ছিল তার বিরুদ্ধেও তুমি অভিযোগ করতে পারবে না। ভূমিপুত্র যদি বিজেপি থেকে বলা হয় তাহলে উনিও ভূমিপুত্র, কিন্তু পুত্রী। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আসানসোলে কি করে ঝড় তুলবে? ঝড় এই জন্য আসানসোলে হাওয়াতে অনেক কিছু ভেসে বেড়াচ্ছে, মন্ত্রী সম্পর্কেও ভেসে বেড়াচ্ছে। সেকেন্ড হচ্ছে যে বিজেপির তো গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো সবাই জানছে, কিন্তু তৃণমূলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে। একটা পুরো দুর্গাপুর থেকে তুমি আসানসোল পর্যন্ত দেখো, একটা লবি পুরো বয়কট করে বসে আছে, ঠিক আছে, আর একটা লবি পুরো মাথায় তুলে নিয়ে গোটা ব্যাপারটা করছে। যারা খোঁজ খবর রাখে, যারা একটু আলোচনার মধ্যে থাকে, তারা গোটা ব্যাপারটা জানে। এইবার এটা ঘটনা যে শত্রুঘ্ন সিনহার একটা পরিচিতি, একটা মানে বড় মাপের নেতা, এবং এটা তো ঘটনা যে উনি তো বিজেপির মন্ত্রী ছিলেন, এবং শত্রুঘ্ন সিনহা সিনেমা হোক, হিরো হোক, ভিলেন হোক, কোনো বিকল্প নেই। তো শত্রুঘ্ন সিনহাকে এই জন্যই তো বিজেপি এখনো পর্যন্ত চাপে আছে, কোনো প্রার্থীর ঘোষণা করতে পারছে না। কারণ হচ্ছে যে ওই যে ফিগারটা, ওই ফিগারের প্যারালাল তো একটা ফিগার নামাতে হবে। চাই শত্রুঘ্ন সিনহাই হোক, চাই জিতেন তেওয়ারি হোক বা জাহানারাই হোক, বা যেই আগামী দিনে বিজেপির প্রার্থী হোক, আমাদের নজরের কিন্তু বাইরে নেই, আমাদের নজরবন্দির মধ্যেই তারা রইল। এবং আমাদের যে লোকসভার দখলদারি, যেটা নিয়ে আমাদের এই আলোচনা প্রত্যেকদিন সন্ধ্যা 7টায়, এই লোকসভার দখলদারির আলোচনা আমরা প্রত্যেকদিন থাকবো। আমাদের সঙ্গে নতুন নতুন অতিথিরা থাকবেন, যারা এই বিষয়টিকে নিয়ে, লোকসভা নিয়ে বিভিন্ন বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। এই বলে আজকের মতন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।